বেতাইপুর গ্রামে তখন রাত নেমেছে। চিন্তিত মুখে সন্ধ্যা একবার ঘরে আর একবার বাইরে যেতে থাকে। রাত হয়ে গেল, এখনো তো এলো না। সেই কোন সকালে দুটো পান্তা খেয়ে বেরিয়েছিল। সারাদিনে পেটে এক দানা অন্ন পড়েছে কিনা কে জানে। সন্ধ্যা মাথা নিচু করে এইসবই ভাবছিল। তখনই নরেশ ঘুম ধরে যাওয়া কাঠের দরজা খুলে এসে ঘরে ঢোকে। সন্ধ্যা চৌকি থেকে এক প্রকার দৌড়ে স্বামীর কাছে এগিয়ে গিয়ে বলে, তুমি এসেছো? উফ, নিশ্চিন্ত হওয়া গেল। এ কি, তুমি এখনো জেগে বসে আছো? ঘুমাওনি কেন? কি বলছো গো? তুমি সেই কোন ভোরবেলাতে অল্প একটু মুখে দিয়ে বেরিয়েছিলে, যাতে আমার আর ছেলের মুখে অন্ন তুলে দিতে পারো, আর সেখানে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো? নরেশ সন্ধ্যার মাথাতে একবার হাত বুলিয়ে দেয়। কোনো কাজের বন্দোবস্ত হলো গো? সে সকাল থেকেই কাজের জন্য ঘুরলাম, কিন্তু সব জায়গাতে এক কথা, এখন নতুন লোকের দরকার নেই। দরকার হলে জানানো হবে। যা টাকা আছে তাতে তো আর কটা দিনই চলবে। তারপর আমার তোমার তাও না হয় যেমন তেমন, কিন্তু ছেলেটার। সে তো ঠিক, এমনই একটা অপদার্থ বাবার ঘরে জন্মেছে যে ঠিক করে খেতেও দিতে পারে না। ছি ছি, এমন করে বলছো কেন? নরেশ কিছু সময় চুপ করে থেকে বলে, একটা কথা ভেবেছি। আমার এক মামা থাকে বিলাসপুর গ্রামে। তার নিজের বলতে কেউ নেই, তন্ত্র সাধনা করে। আমাকে অনেকবার বলেছে তার ওখানে গিয়ে তন্ত্র সাধনার কাজে সাহায্য করতে। সেজন্য অবশ্য পারিশ্রমিক দেবে বলেছিল। ভাবছি ওখানেই যাব। তুমি ওনার কথা আগেও কবার বলেছিলে, আর আমি আগেও না করেছিলাম ওখানে না যেতে। তন্ত্র সাধনা করে, আত্মা টাত্মা নিয়ে কাজ, ওখানে না যাওয়াই ভালো। ওটা তো আমার মনের ভুল ধারণা। আর কাজের তো কত চেষ্টাই করলাম, কিন্তু কিছুই তো হচ্ছে না। আর মামার কাছে গিয়েও তো কাজই করব, তাহলে আর অসুবিধা কোথায়? সন্ধ্যা আরো কয়েকবার ওখানে যেতে নরেশকে বারণ করলো, কিন্তু নরেশ নিজের বর্তমান আর্থিক অবস্থার কথা বলে সন্ধ্যাকে রাজি করালো। কালকেই মামাকে চিঠি লিখে পাঠাচ্ছি যে দিন তিনেক পরে আমি যাচ্ছি, আর সাথেই নিজের পরিস্থিতির কথাও জানাবো। প্রায় ছিঁড়ে যাওয়া ডায়েরিতে লিখে রাখা দূর সম্পর্কের মামার বাড়ির ঠিকানা দেখে সেই মতো নরেশ তার চিঠি পাঠিয়ে দিল। দিন তিনেক পর নরেশ মামার বাড়ির উদ্দেশ্যে বিলাসপুরে রওনা দিল। কেন জানি না, আমার মনটা খুব কু ডাকছে, না গেলেই কি নয়। অত কেন চিন্তা করছো? দেখবে ভালোই হবে। আর দেরি না করে নরেশ স্টেশনে সকালে ট্রেনে উঠে পড়ল। বিলাসপুর যখন পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে। এমনিতেই বিলাসপুর ছোট স্টেশন, তার উপরে আবার সিঙ্গেল লাইন। ঠিকানা জানাই ছিল, আর মামার সাথে চিঠিতে কথাবার্তা হতো। কয়েকবার মামা নরেশদের বাড়িতে এসেছে, তবে ওর কখনো আসা হয়নি, যদিও অনেকবার আসার কথা বলেছিল। এখন পরিস্থিতি ওকে এখানে নিয়ে এসেছে, তবে ও এটা জানতো না কি ভয়ঙ্কর অভিজ্ঞতা ওর জন্য রাতে অপেক্ষা করছে। পৌঁছে তো গেলাম, কিন্তু মামার বাড়িতে যাব কি করে এটাই তো ভাবছি। পথটাও তো চেনা নেই, মামাও তো আমাকে নিতে এলো না। তাহলে কি আমার চিঠি পায়নি মামা, কিন্তু এতটা এসেও বাড়িতে ফিরে যাব? নরেশ বেশ কিছু সময় ভাবনা চিন্তার পর অবশেষে ঠিক করলো ও বাড়িতে আর ফিরবে না। স্টেশনের বাইরে গিয়ে দেখি, যদি কারো দেখা পাওয়া যায়, বা কেউ যদি মামার বাড়িতে যাওয়ার পথটা দেখিয়ে দিতে পারে। নরেশ স্টেশনের বাইরে বেরিয়ে দেখে বাইরেটা একদম শুনশান, একটাও মানুষ কোথাও নেই। স্টেশনের বাইরে দাঁড়িয়ে নরেশ আকাশ পাতাল ভাবছে যে কি করে মামার বাড়িতে যাবে।
তখনই একটি রিকশাকে সামনের পথ দিয়ে আসতে দেখে। নরেশ হাত দেখিয়ে রিকশাটাকে দাঁড় করায়। অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ একজনকে বেরিয়ে আসতে দেখে বেশ ভয় পেয়ে জোরে রিকশার চালক ব্রেক কষে। এ কি, আপনি কে? এমন অন্ধকারে দাঁড়িয়েছিলেন? তুমি আমাকে ভূত ভেবে ভয় পেলে নাকি? না না, আমি ভূত নই, রক্ত মাংসের জীবন্ত মানুষ। তো রাতের বেলা এখানে কি করছেন? আসলে আমি আমার মামার বাড়িতে যাব, কিন্তু কিভাবে যাব সেটা সেটা নিয়ে আর কি সমস্যাতে পড়েছি। এখানে নতুন এসেছেন বুঝি? নরেশ মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর সাথেই মামার বাড়ির ঠিকানা বলে। না না, ওই পথে আমি খুব একটা যাই না। আর তাছাড়া আপনার মামার বাড়িতে যাওয়ার জন্য ভুবনডাঙ্গা শ্মশানের উপর দিয়ে যেতে হইবে। শ্মশানের উপর দিয়ে যেতে হবে তাতে কি? ওরে বাবা, আপনি থাকেন না তাই জানেন না? ওই শ্মশানে ব্রহ্মদৈত্য থাকে। রাতের বেলা এই পথে যাওয়ার সময় অনেকেই তাকে দেখেছে। কি সব বলছো? ব্রহ্মদৈত্য আছে শ্মশানে? ওনাকে নিয়ে আসবেন না। আপনাকে বলি কি, আপনি বরং আজ রাতটা স্টেশনে কাটিয়ে দিন, আমার কথা শোনেন। তাহলে কি তুমি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে না? না না, আমি ওদিকে যেতে পারবো না। অনেক রাত হয়ে গেছে, আমি চললাম। হ্যাঁ, তোমার যখন যেতে অতই ভয় পাচ্ছ, বরং তুমি আমাকে যাওয়ার রাস্তাটা বলে দাও, আমি একাই যাচ্ছি। রিকশা চালকটি নরেশকে ওর মামার বাড়িতে যাওয়ার পথটা বলে দিয়ে রিকশা নিয়ে নিমেষে অন্ধকারে মিলিয়ে যায়। কি ভীতু লোক রে বাবা! শ্মশানে নাকি কোনো ব্রহ্মদৈত্য থাকে? নরেশ একা একাই এইসব কথা বলছে। পিছন থেকে হঠাৎ একটা মহিলা কণ্ঠ ভেসে আসে। আপনি বুঝি ভূতে ভয় পান না? নরেশ কিছুটা চমকে ওঠে। পিছনে তাকিয়ে দেখে সাদা কাপড় পরিহিত একটা মহিলা। মুখটা দেখা যাচ্ছে না, কারণ কাপড়ে ঢাকা। আপনি এই রাতের বেলা এখানে? কে আপনি? আমি ওদিকেই থাকি। আপনি রিকশা চালকটির সাথে কথা বলছিলেন, তখনই শুনতে পারলাম আপনি ওদিকেই যাবেন। আর আমি কে তা না হয় নাই বা জানলেন। আপনি ঠিক কখন এলেন বুঝতেও তো পারলাম না। এখানে দাঁড়িয়েই কথা বলতে থাকলে তো আপনার মামার বাড়িতে পৌঁছাতেই পারবেন না। চলুন এবার। মহিলাটি আগে আর নরেশ ওর পেছনেই যেতে থাকে। আপনার বাড়ি কি আমার মামার গ্রামে? বলতে পারেন। দুজনে আরো কিছু দূরে এগোতেই উপস্থিত হলো ভুবনডাঙ্গার শ্মশানে। নরেশ দেখতে পায় ওরা ইতিমধ্যে শ্মশানের ঠিক মাঝখানে। এদিকে ওদিকে ছড়িয়ে আছে ভাঙা হাঁড়ি, সিঁদুর, লাশ বওয়ার খাট আর পুড়ে যাওয়া কাঠ। কিছু সময় আগেই হয়তো কোনো লাশ পোড়ানো হয়েছে। এখনো সেই চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে আর ধিকি ধিকি আগুন জ্বলছে। চামড়া পোড়ার বিচ্ছিরি গন্ধ চারিপাশে ছেয়ে গেছে। নরেশ নাক চাপা দিয়েও যেন থাকতে পারে না। বাপরে, কি বিকট গন্ধ! কিসব বলছেন? কত সুন্দর গন্ধ চারিদিকে, মনটা একদম ভরে গেছে। মহিলাটির এমন অদ্ভুত কথাতে নরেশ বেশ খানিকটা অবাক হলো বই কি। আপনার এই শ্মশানের চামড়া পচা গন্ধ ভালো লাগছে? নরেশের কথার কোনো উত্তর এলো না মহিলাটির কাছ থেকে। যেন মনে হলো একটা কালো ছায়া সেই প্রায় নিভতে বসা চিতার দিকে গেল। আর কিছু সময় পরেই আওয়াজ আসতে থাকে ওদিক থেকে, যেন কিছু চিবুনো হচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস পড়ছে। নরেশের কেমন একটা অস্থির লাগতে থাকে। ভিতর থেকে কেউ যেন বারবার বলছে জায়গাটা ভালো নয়, চলে যায় এখান থেকে। তবে একা একটা মহিলাকে একা রেখে চলে যাওয়াটা কোনো সমীচীন কাজ হবে না। নরেশ মহিলাটিকে ডেকে বলে, আপনি কোথায়? এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, চলুন। জায়গাটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। নরেশ কথা বললেও অপর দিক থেকে আবারও কোনো উত্তর নেই। নিঃশ্বাস পড়ার শব্দটা আরও বেড়েছে, আর এটাও বোঝা যাচ্ছে কেউ যেন কিছু খাচ্ছে। নরেশের কিন্তু এবার বেশ ভয় করতে শুরু করে। শ্মশানের রাতে শেয়াল ঘুরে বেড়ায়।
সে কি তাহলে ওদের খপ্পরে পড়ল? জীবন্ত মানুষদের খেতেও ওরা দুবার ভাববে না। কিছুটা সাহস সঞ্চয় করে ওর কাঁধের কাপড়ের থলি থেকে টর্চটা বের করে। টর্চটা আকারে ছোট, তাই খুব বেশি দূর অবধি আলো পৌঁছায় না, তাও যতটাই দেখা যায়। আর এতে শিয়ালরা একটু হলেও ওর কাছে আসতে ভয় পাবে। মহিলাটির আবার কোনো বিপদ হলো কিনা কে জানে। টর্চ জ্বালিয়ে সামনের দিকে ফেলে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে এই কথাই বলছে। আরে ওটা কে বসে আছে? নরেশ টর্চের নিভু নিভু আলোতে দেখে কেউ যেন মাথা নিচু করে বসে কিছু একটা করছে। ওটা তো দেখে শিয়াল মনে হচ্ছে না। ওখানে এমন মাথা নিচু করে কি কি করছে? নরেশ টর্চের আলোটাকে সেদিকে রেখেই এগিয়ে যায়। আরে এটা তো সেই মহিলাটি। ওদিকে মুখ করে রয়েছে কেন? আপনি ওদিকে মুখ করে অমন ভাবে মাটিতে বসে আছেন কেন? এই শ্মশানের মধ্যে বেশি সময় থাকাটা ঠিক নয়। শিয়াল, জঙ্গলি কুকুর যে কোনো সময় ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এত সুন্দর খাবার ছেড়ে যায় কি করে? এটা তো সেই মহিলাটা। আপনি অমন ভাবে কথা বলছেন কেন? কি করছেন ওটা? খেতে দে আমাকে, মেলা ঝামেলা করিস না, এরপর তোরও তো বন্দোবস্ত করতে হবে। নরেশ টর্চটা নিয়ে আরো কিছুটা সামনে এগিয়ে যায় আর টর্চের আলো মহিলাটির সামনের দিকে ফেলে। এবার মহিলাটি ধীরে ধীরে পিছনের দিকে তাকায়, আর তা দেখে নরেশ এক প্রকার পিছনের দিকে ছিটকে যায়। মহিলাটির হাতে একটা পুড়ে যাওয়া অর্ধেক হাত, কিছু সময় আগের পোড়ানো লাশের না পোড়া হাত। সেখান থেকেই মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ওই মহিলাটি। একে সাধারণ কোনো মহিলা কোনোভাবেই বলা চলে না, কারণ ওর চোখ দুটো পুরো কালো, কপালের মাঝখানে মোটা লাল সিঁদুর, মুখের এক পাশে কালো রক্ত। তোকেও আমি এইভাবেই খাবো, সেই জন্যই তো পাঠানো হয়েছে আমাকে, কিন্তু কাঁচা মাংসের লোভটা না ছাড়তে পারলাম না। নরেশ কিছু বলতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে একটা শব্দও যেন বের হচ্ছে না। কাঁপতে থাকা হাত থেকে টর্চটা মাটিতে পড়ে যায়। ভিতর থেকে বারবার কেউ বলছে, আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকিস না, ভীষণ বিপদ তোর। নরেশ সেটাই শুনল আর পিছনের দিকে ছুটতে শুরু করে। ও বুঝতে পারে ওর পিছনে কেউ একটা আসছে, আরো জোরে ছুটতে হবে, না হলে আর রক্ষে নেই। আজ রাতই তো শেষ রাত, এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে পারবি না। ও খবর পেয়েছে তোর, তোকে ছাড়বে না রে। নরেশ এই ভয়ের ভিতরেও ভাবে ওই ভয়ঙ্কর চেহারাটি কার কথা বলছে বারবার। কে মারবে ওকে? না না, অত কিছু ভাবলে এখন চলবে না। রিক্সা চালকটি বলেছিল ভবন ঢাকা শ্মশান পেরিয়ে নিম গাছের পাশেই আমার মামার বাড়ি। হয়তো হয়তো দেখা যাচ্ছে মামার বাড়ি। আর কিছুটা দৌড়ালেই মামার বাড়ি। মামার বাড়ি, হ্যাঁ হ্যাঁ, শ্মশান শেষ হয়ে যাবে। হ্যাঁ। আরও কিছুটা দৌড়ানোর পর নরেশ মামার বাড়িতে উপস্থিত হলো। মামা, বাড়িতে আছো? ও মামা, মামা দরজা খোলো মামা। কাঠের দরজা খুলে লাল বসনে বেরিয়ে আসে দীর্ঘদেহী একটি লোক। মাথাতে জটা, চোখ টকটকে লাল, আর সেই চোখে ভয়ঙ্কর চাউনি। কিছু সময় তো নরেশ ভয়ের মাঝেও নিজে ওর মামাকে দেখে চিনতে পারল না। এই মামাকে তো কয়েক বছর আগেও দেখেছিল, কিন্তু এখন তাহলে যেটা শুনেছিল সেটাই ঠিক, মামা তন্ত্র সাধনা করে। মামা কিন্তু নরেশকে চিনতে ভুল করেনি। ও নরেশ, তুই চলে এসেছিস? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। আমার পিছনে কে কে তোর পিছনে? নরেশের পিছনে আসা সেই কালো ছায়াটি নিম গাছে উঠে যায়।
নরেশ ঘরের ভিতরে ঢুকে ওর সাথে ঘটে যাওয়া সব কথা মামাকে খুলে বলে। তোর পিছু নিয়েছিল কোনো দুষ্ট আত্মা, বর্ণনা শুনে তো ডাকেনি মনে হচ্ছে। ওই ওই আত্মাটা বারবার এটাও বলছিল ওকে নাকি কেউ পাঠিয়েছে আমাকে মারতে। ও তোকে বশ করার জন্য সব বাজে কথা বলছিল। যাক, বাদ দে সব কথা। তুই এখন আমার কাছে আছিস, আর কোনো ভয় নেই তোর। আমি তো চিঠি পেয়েছিলাম, কিন্তু একটা বিশেষ কাজের জন্য তোকে আনতে যেতে পারিনি। কিছু মনে করিস না যেন। না না, ও ঠিক আছে। আমি তো তান্ত্রিক মানুষ, তাই কষ্ট করে নিরামিষ খেতে হবে কিন্তু। এত সময়ে নরেশের ভয় অনেকটাই কেটে গেছে। মামা রান্না করছিল, সেই ফাঁকে নরেশ ওর বর্তমান পরিস্থিতি সব খুলে বলে। আমার কাছে এসে খুব ভালো করেছিস। আমি একলা মানুষ, মরে গেলে পৈতৃক সম্পত্তি সব পড়ে থাকবে। তোর বউ বাচ্চা আছে, তোর টাকার দরকার, চিন্তা করিস না, সব তোকেই দিয়ে যাব। আমার থেকে টাকা তোর সব থেকে বেশি দরকার। সামনের সপ্তাহেই হিমালয়ে চলে যাচ্ছি, হয়তো আর কোনোদিনও ফিরবো না। ওখানে যাওয়ার আগেই তোকে সবটা দিয়ে যাব। নরেশ মনে মনে অনেক নিশ্চিন্ত হলো। জীবনে অন্ধকারের কালো ছায়া কেটে যেন ও আলোর মুখ দেখতে পাচ্ছে। মামা, আমি খাচ্ছি, তুমি খেলে না কেন? আজ রাতে আমার এক বিশেষ তন্ত্র সাধনা আছে, ওটা না করে কিছু খেতে পারবো না। তুই খেয়ে শুয়ে পড়, আবার কালকে সকালে হয়তো দেখা হবে। শেষে বলা মামার কথাগুলি কিছুটা অদ্ভুত লাগলেও তেমন আমল দিল না। পেট ভরে খেয়ে অনেকটা শান্তি নিয়ে চৌকিতে গা এলিয়ে দিল। আর কিছু সময়ের মধ্যেই চোখে নেমে এলো যত রাজ্যের ঘুম। নরেশ, উঠে পড়ো, চলে যাও এখান থেকে। তোমার এখানে বড় বিপদ। পালাও, পালাও এখান থেকে। নরেশ স্পষ্ট দেখল, খালি গায়ে খাটো ধুতি পরা পৈতেধারী একজন ওর সামনে দাঁড়িয়ে কথাগুলি বলে চলেছে। কিছু সময় চুপ করে আবার এক কথা। নরেশ ধর্মর করে উঠে বসে। ও, স্বপ্ন দেখছিলাম। ওহ, এটা বলে আবার শুতে যাচ্ছে। ঘরের পিছনের দিক থেকে আওয়াজ আসে, যেন কেউ কথা বলছে। এখন তো মনে হয় গভীর রাত। এত রাতে কারা কথা বলছে? তোর এত লোভ? তোকে জাগালাম ওকে মারার জন্য, আর যেই গাঁজা মাংসের গন্ধ পেলি অমনি সব বলে গেলি। আজ রাতে ওকে বলি না দিলে এমন সুযোগ আর পাবো না। নরেশ কথাগুলি শুনে ধীরে ধীরে জানালা খুলে দেখে, জানালার কিছু দূরেই একটা ধুনি জ্বলছে, যার এক পাশে লাল বসনে মামা, আর অন্য পাশে শ্মশানের সেই ভয়ঙ্কর নারী মূর্তি, হাতে সেই কাটা হাতটা। নরেশের আর কিছু বুঝতে অসুবিধা রইল না যে চিঠিতে আজকে আসার খবর পেয়ে মামাই ওই ডাকিনীকে অন্ধকার থেকে জাগিয়েছিল আর ওকে মারতে পাঠিয়েছিল। কিন্তু কেন? তন্ত্র সাধনার কোনো সিদ্ধি লাভের জন্য কি? এসব ভাবার সময় নেই আর, এখান থেকেও পালাতে হবে। নরেশ দৌড়ে গেল দরজা খুলতে, কিন্তু ও যে বাইরে থেকে বন্ধ করা। টাকার আশা করতে এসে আজ প্রাণটাই দিতে হবে, ছেলে আর বউকে দেখা হবে না। নরেশ এইসব ভাবছে, এমন সময় দরজা ধীরে ধীরে খুলে যায়। ওই বুঝি ওকে মারতে এলো সেই ডাকিনী। কিন্তু না, দরজার বাইরে দাঁড়িয়ে কিছু সময় আগেই স্বপ্নে দেখা সেই খাটো ধুতি খালি গায়ে পৈতেধারী মানুষটি। নরেশের কিন্তু মানুষটিকে দেখে একদম ভয় করল না। তার চোখ দুটিতে যেন পৃথিবীর সব ভালোবাসা একত্রিত করা। তুমি এখনই চলে যাবে এখান থেকে, ওই বাসনতান্ত্রিক নইলে তোমাকে বলে দেবে। কিন্তু আপনি, আমাকে তা না জানলেও চলবে, তুমি চলে যাও এখান থেকে। ওরা তো আমার পিছু নেবে, কিছু হবে না, তুমি যাও, আমি আছি। নরেশ দরজার বাইরে বেরোয়।
ওর বারবার মনে হচ্ছিল মানুষটির পায়ে হাত দিয়ে একবার প্রণাম করে, কিন্তু কেন জানি না পারে না। নরেশ ছুটে চলে স্টেশনের দিকে, আর মামার বাড়ির দিক থেকে মামার আর মহিলার আর্তনাদের শব্দ পায়, ঠিক যেন মৃত্যু যন্ত্রণা। অবশ্য নরেশের পিছনে সেই ভয়ঙ্কর ডাকিনী বা তার পাষণ্ড তান্ত্রিক মামাকে দেখেনি তার জীবন রক্ষাকারী সেই মানুষটিকে। সারা রাত কোনো মতে স্টেশনে কাটিয়ে ভোরের ট্রেনে বাড়িতে ফেরে। নরেশের বিধ্বস্ত চেহারা দেখে সন্ধ্যাও ভয় পায়। নরেশ সন্ধ্যাকে সবটা খুলে বলে। সন্ধ্যা জোরহাত করে প্রণাম করে বলে, তোমাকে যে প্রাণে বাঁচিয়েছে তাকেই চিনলে না গো? না তো, তুমি বুঝতে পারলে? সেই তো ব্রহ্মদৈত্য, টাক মাথা, খালি গা, খাটো ধুতি আর পইতে। সবাই ভাবে ওই গ্রামের বিপদ সে, কিন্তু বোকারা এটা জানে না সেই সবাইকে রক্ষে করে, যেমনটা তোমাকে করেছে। আর মামার বাড়ি থেকে ফেরার সময় আর্তনাদ শুনেছিলে না, সেটা হলো ওদের শাস্তির চিৎকার। জয় ব্রহ্ম বাবার জয়। নরেশের কষ্ট হলো, কেন তখন ওনাকে প্রণাম করলো না? মাথা নিচু করে ব্রহ্ম বাবার উদ্দেশ্যে প্রণাম করতে যাচ্ছে, তখন পকেট থেকে 3টি মোহর মাটিতে পড়ে। ভুবনডাঙ্গার শ্মশানে লাশ পোড়াতে গিয়ে কদিন বিকট পচা গন্ধ পাচ্ছিল সবাই। খোঁজাখুঁজির পর দেখা গেল ভুবনডাঙ্গা শ্মশানের শেষে নিম গাছের লাগোয়া বাড়িতে যে তান্ত্রিক থাকতো, সে বাড়ির পিছনে মরে পড়ে আছে। বেশ কদিন আগেই মরেছে, তাই তো লাশ ফুলে উঠেছে আর মাংস পচতে শুরু করেছে, তা থেকেই এমন পচা গন্ধ। সবাই এটা খেয়াল করলো। পাশের নিম গাছের উঁচু ডালে পা ঝুলিয়ে বসে আছে একজন, যার টাক মাথা, খালি গা, খাটো ধুতি পরা আর গলাতে ঝুলছে পইতে।